স্যার বলেন। স্যার সবাইকে স্যার ট্যাপ টু স্পিকে স্যার। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আজকে অধ্যায় 10 গতি। এই গতি অধ্যায়ে আমরা শুরুতেই গতি হ্যালো স্যার। নিয়ে আলোচনা করব। স্যার একজনের রোল নাম্বারে ভুল আছে স্যার। সমস্যা নেই। কি দেখতে পাচ্ছ? স্যার একটা ফ্যানের পাখা ঘুরতেছে। ফ্যান ফ্যানের পাখা স্যার একটা ফ্যানের পাখা দিয়ে বাতাস বাইরে হচ্ছে স্যার। এখানে ফ্যানের পাখাগুলো ঘুরছে, এটি একটি গতি। গতি মানে অবস্থানের পরিবর্তন। এখানে দেখছো একটি গাছের চিত্র, পাশে দুইজন ব্যক্তি দাঁড়ায় একটি খুঁটির সাপেক্ষে। আর একজন ব্যক্তি গতিশীল অবস্থায় অর্থাৎ হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে যে তিনটি অক্ষ, এই অক্ষগুলোর সাপেক্ষে আমরা কারো অবস্থান পরিবর্তন করি, অবস্থান নির্ণয় করি। অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে এটা নির্ণয় করতে পারি। যদি অবস্থানের পরিবর্তন না হয় সেটাও নির্ণয় করতে পারি। এই যে কারো সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটি নির্ণয় করতে পারি। এখানে হতে পারে একটি গাছ, হতে পারে একটি বিল্ডিং, হতে পারে কোনো মানুষের সাপেক্ষে। আমরা চিত্রে দেখলাম একজন অবস্থানের পরিবর্তন করছে। এই অবস্থানের পরিবর্তন করছে সময়ের সাপেক্ষে। এই সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের নাম গতি। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি এর নাম গতি। গতি মানে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়া। আমরা শুরুতেই গতি এবং পাশাপাশি স্থিতি, গতির বিপরীত স্থিতি, এই দুইটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে স্থিতি ব্যাখ্যা করতে পারবে, গতি ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবে ও পার্থক্য নির্ণয় করতে পারবে। গাছের পাশে একটি চিত্র যেখানে দিক নির্ণয় করার জন্য একটি কাঁটা কম্পাস দেখানো হচ্ছে। ই মানে ইস্ট পূর্ব দিক, ওয়েস্ট পশ্চিম দিক, এন মানে নর্থ উত্তর দিক এবং এস মানে সাউথ দক্ষিণ দিক। একজন ব্যক্তি অবস্থান করছেন। কোথায় অবস্থান করছেন এরকম যদি প্রশ্ন হয় তাহলে পাশে যে একটি গাছ লক্ষ্য করছো, এই গাছের সাপেক্ষে আমরা বলতে পারি 20 মিটার পূর্ব দিকে। দিক নির্ণয় করার জন্য উপরে একটি চিত্র, গাছ থেকে 20 মিটার দূরে একজন ব্যক্তি দাঁড়ায় আছেন। আমরা ওই ব্যক্তির অবস্থান দেখানোর চেষ্টা করছি। লোকটির অবস্থান কোথায়? তাহলে অ্যান্সার আসবে 20 মিটার পূর্ব দিকে। কোথায় থেকে 20 মিটার পূর্ব দিকে? তাহলে এই যে তোমরা অ্যান্সার করবে একটি গাছ, এর নাম বটগাছ। স্যার গাছ থেকে 15 মিটার বটগাছ থেকে 20 মিটার পূর্ব দিকে। এই যে বটগাছ, এর নাম পর্যবেক্ষক। প্রসঙ্গ কাঠামো একটি সুন্দর টপিক তোমাদের আছে। এই প্রসঙ্গ কাঠামো মানে হতে পারে বটগাছ। আমরা কারো অবস্থান প্রকাশ করার জন্য এইরকম তিনটি রেখা
একটি মিলিত বিন্দু থেকে তার অবস্থান নির্ণয় করি। হতে পারে লোকটির অবস্থান উপরের দিকে, হতে পারে অনুভূমিক বরাবর, হতে পারে ডান দিক অথবা বাম দিক অথবা সামনে বা পিছনে। আমরা এই তিনটি অক্ষের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করতে পারবো। এই তিনটি অক্ষ দ্বারা যে কাঠামো, এর নাম প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয়। আমরা যে গতি পরিমাপ করব, যার সাপেক্ষে, এর নাম প্রসঙ্গ কাঠামো। আমরা সৌরজগতের একটি অংশ দেখতে পাচ্ছি। পৃথিবী, এর চারপাশে একটি অক্ষ বরাবর চাঁদ গতিশীল। এই যে চাঁদ গতিশীল, একটি পৃথিবীর চারপাশে একটি অক্ষ বরাবর, এমনকি পৃথিবী সূর্যের সাপেক্ষে তার অক্ষ বরাবর গতিশীল। তাহলে প্রশ্ন, চাঁদ স্থির না গতিশীল? চাঁদ কার সাপেক্ষে গতিশীল। কার সাপেক্ষে গতিশীল? গতিশীল। পৃথিবী কি স্থির? সূর্যের চারদিকে ঘুরে। হ্যাঁ, ঠিক এইভাবে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। এমনকি সূর্য স্থির না, এই সম্পূর্ণ সৌরজগৎও ঘুরছে, সবকিছুই গতিশীল। তাহলে আমরা কার সাপেক্ষে গতি হিসাব করতে পারি? পৃথিবীর সাপেক্ষে চাঁদের এই স্থিরতায় আপেক্ষিক স্থিতি। তাহলে আমরা যে স্থিতি অথবা গতি ব্যাখ্যা করছি, এগুলো কারো না কারো সাপেক্ষে। এই যে আমরা কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে তুলনা করছি, এই তুলনাকে বলা হয় আপেক্ষিক। আপেক্ষিক মানে কম্পেয়ার বা তুলনা করা। একটি বিমান স্যার গতিশীল। স্যার বলো স্যার কিছু বলবে, বলো। স্যার 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 আগের ছবিটা ছিল না? স্যার আগের ছবিটাতে স্যার স্যার, আগের চাঁদও ছবি- গতিশীল, স্যার পৃথিবীও গতিশীল। স্যার এখানে স্যার চাঁদ কিসের সাপেক্ষে গতিশীল? স্যার এখানে প্রসঙ্গ কাঠামো স্যার কোনটা? পৃথিবীর সাথে গতিশীল না স্যার? হ্যাঁ, খুব ভালো কথা বলছো যে প্রসঙ্গ কাঠামো কোনটি। আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি, কিন্তু এই ধরে নেওয়াটি আপেক্ষিক। আমরা যার সাপেক্ষেই দূরত্ব হিসাব করি না কেন, এটি আপেক্ষিক। কেউ ধরে নিতে পারে চাঁদ পৃথিবীর সাপেক্ষে গতিশীল, কেউ বলতে পারে সূর্যের সাপেক্ষে, কেউ বা বলবে ওই অক্ষ, চাঁদের সাথে যে অক্ষ, অক্ষের সাপেক্ষে গতিশীল। এক একজন এক এক পর্যবেক্ষক ধরে নিতে পারে। এই জন্য এটি আপেক্ষিক একটা হিসাব। তোমাদেরই কোনো সহপাঠী বলবে চাঁদের মধ্যে একটি কাল্পনিক অক্ষরেখা ধরে নিচ্ছি, এই অক্ষরেখার সাপেক্ষে গতিশীল। কেউ বলবে পৃথিবীর সাপেক্ষে, কেউ বলবে চাঁদের সাপেক্ষে, কেউ বলবে অন্য একটি গ্রহের সাপেক্ষে। এই জন্য তো আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। এক একজন এক এক রকম দূরত্ব হিসাব করবে বা এক এক রকম অবস্থানের পরিবর্তন হিসাব করবে। এই জন্য এই স্থিতি বা গতি সবকিছুই আপেক্ষিক, অর্থাৎ আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। যদি বিমানের সাপেক্ষে আমরা হিসাব করি যে বিমানে তো অনেকগুলো যাত্রী বসে আছেন, এই যাত্রীগুলো একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল না স্থির? স্থির। একজন আরেকজনের সাপেক্ষে স্যার স্থির। হ্যাঁ, কিন্তু আবার আমাদের সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে গতিশীল। এই জন্য কেউ বলবে স্থির, কেউ বলবে গতিশীল। এটাও আপেক্ষিক। স্থিতি বললেও আপেক্ষিক, গতি বললেও আপেক্ষিক। বিমানের যাত্রীদের নিকট বিমান কি গতিশীল? আগে আমরা প্রশ্ন করেছি এবং অ্যান্সার পেয়েছি। একটা গাড়ি গতিশীল, তাই না? এবং গাড়িটি সোজা চলে গেল। এরপর দেখছি একটি ফ্যান,
ফ্যানের পাখাগুলো ঘুরছে, এটা এক ধরনের গতি। Yes, sir. এরপর দেখছি একটি গোলাকার বস্তু যেটি সোজা পথে যাচ্ছে আবার ফিরে আসছে, একই পথ বরাবর যে আবার একই পথ বরাবর ফিরে আসছে। আরেকটি গতিশীল বস্তু দেখছি, ঘড়ির কাঁটার গতি। এবং আরো এক ধরনের বস্তুর গতি দেখলাম, এটি সরল দোলকের গতি। তাহলে চিন্তা করো যে বিভিন্ন ধরনের গতি, আমরা কিছু কিছু গতির সংজ্ঞা সহ ব্যাখ্যা করব। একটি রৈখিক গতি, প্রথম চিত্র লক্ষ্য করো, একটু পরে বোর্ডে আসবো, বোর্ডে আমিও লিখবো তোমরাও লিখবে। রৈখিক গতি বলতে কি বোঝায়? একটা গাড়ি সোজা চলে গেল, এই গাড়ির সবগুলো কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করছে। কথা কি বুঝতে পারো? এর পরবর্তী যে গতি দেখছো, এর পরের গতির নাম ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতি কাকে বলে? সকল বস্তু কণা দ্বারা তৈরি, আমরা এই কণাগুলোর গতি ব্যাখ্যা করছি। এই ফ্যানের যে পাখা বা ফ্যানের অংশ, এখানে যে কণাগুলো গতিশীল, এই কণাগুলো কিভাবে গতিশীল? কোন একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল। পাশে চলন গতি, একই পথ বরাবর যাবে এবং একই পথ বরাবর ফিরে আসবে, এর পথের কোনো পরিবর্তন নেই, নির্দিষ্ট দিকে বস্তু গতিশীল, অর্থাৎ এই সবগুলো কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করছে। পর্যাবৃত্ত গতি, এই যে একটা ঘড়ির কাঁটা ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেকেন্ডের কাঁটা, এই কাঁটাটি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে। একটা নির্দিষ্ট বিন্দুকে ধরে নাও, এখানে লেখা আছে 12, এই 12কে একটি নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করছে, এর নাম পর্যাবৃত্ত গতি। এবং পাশে আরো একটি গতি, এর নাম স্পন্দন গতি। স্পন্দন গতি বা দোলন গতি, এই যে স্পন্দন গতি বা দোলন গতি কাকে বলে? যখন কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে, অগ্র মানে কি? সামনের দিকে, পশ্চাৎ মানে পেছনের দিকে, পিছনে। অগ্র এবং পশ্চাৎ দুই দিকেই গতিশীল, এদের নাম স্পন্দন গতি। আমরা বোর্ডে লিখবো এই বিষয়গুলো, আমরা পরে মূল্যায়ন করছি, আমরা এখন একটু পড়ে যাচ্ছি। সবাই বোর্ড লক্ষ্য করো। আস্তে কথা। এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম, তোমরা সবাই খাতা নাও, খাতায় লিখবে, সংক্ষেপে লিখবে। এই গতি মানে কি? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়া গতি। খাতায় সংক্ষেপে লিখো, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে, শুধু এতটুকু লিখো। অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। সংক্ষেপে লিখবে, আমি যতটুকু বোর্ডে লিখছি এতটুকু লিখবে। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। খুব দ্রুত লিখবে, বোর্ড মিশাই দেব। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে, এতটুকু মনে রাখো। দুটি বিষয় নিয়ে কথা বলছি, একটি সময় আরেকটি অবস্থানের পরিবর্তন, এই দুইটি বিষয় নিয়ে কথা বলছি। গতির বিপরীত কি? স্থিতি। গতির বিপরীত স্থিতি, তাই না? স্থিতি। তাহলে ঠিক এই একই কথা, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে।
সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে। যে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হয়, স্থিতি বা গতি পরিমাপ করা হয়। তোমরা অনেক বট গাছের ছবি দেখলে একটু আগে, বট গাছটাই হতে পারে পর্যবেক্ষক, পৃথিবী হতে পারে স্যার গতির পর কি লিখেছেন? স্থিতি বা গতি পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আমরা প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা দিলাম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যবেক্ষকের সাপেক্ষে, যে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। খুব দ্রুত লিখবে। আমরা বিভিন্ন ধরনের গতি দেখলাম, এই গতিগুলোর সংক্ষেপে সংজ্ঞা লিখছি। যেমন দেখলাম চলন গতি, যখন কোনো বস্তুর সকল কণা খুব দ্রুত লিখবে, যখন কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, নিচে মিশাই দিলাম, সমান দূরত্ব অতিক্রম করে, এইটুকুই লিখো। তাকে চলন গতি বলে, তাকে চলন গতি বলে। যখন কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা সকল কণা নিয়ে কথা বললাম, চারটি বিষয় নিয়ে কথা বললাম। একই সময়, দিকের কোনো পরিবর্তন হবে না, একই দিকে, আর এই যে সমান দূরত্ব অতিক্রম করে, এই চারটি কথা একসঙ্গে চলন গতি। অনেক বড় কথা, খুব দ্রুত লিখবে। ঠিক একই রকম আমরা সরল রৈখিক গতি দেখলাম। সরল রৈখিক গতি, এবার সরল রৈখিক গতি কাকে বলে লিখো। সরল রৈখিক গতি সহজ কথা, কোন বস্তু যখন সরল রেখা বরাবর চলে, যখন কোন বস্তু সরল রেখা বরাবর চলে, সরল রেখা বরাবর চলে বা গতিশীল হয়, তাকে সরল রৈখিক গতি বলে। এই এতটুকু লিখো, যখন কোন বস্তু সরল রেখা বরাবর চলে তাকে সরল রৈখিক গতি বলে। এই সংক্ষেপে তোমরাও লিখো। আমরা আরো গতি দেখলাম, ঘূর্ণন গতি, লেখা শেষ। ঘূর্ণন গতি দেখলাম, তাই না? তাহলে ঘূর্ণন গতি কেমন হতে পারে? একটা বস্তু ঘুরছে, কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরছে, তাই না? যে ফ্যানের পাখা ঘুরছে, তাহলে এই যে সকল কণা কোন একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরছে, তাহলে ঘূর্ণন গতি আমরা কি লিখব? এখানেও তাই, যখন কোনো বস্তুর সকল কণা আমরা সবগুলো কণার কথা বলছি, কোন একটা নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে
কোন একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয় তাকে ঘূর্ণন গতি বলে। যখন কোন বস্তুর সকল কণা, আবার আমরা ওই সবগুলো কণা নিয়েছি, কোন একটি নির্দিষ্ট বিন্দু হতে, একটা নির্দিষ্ট বিন্দু, এটাই কেন্দ্র হতে পারে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু মানে কেন্দ্র, কোন একটা নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল, এর নাম ঘূর্ণন গতি। এরপর আসো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতির মতোই, কিন্তু নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। যদি কোনো বস্তু, স্যার পর্যাবৃত্ত গতি, হ্যাঁ, কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে একই ঘটনা বারবার নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। কোন গতিশীল বস্তু যদি একই পথ বারবার নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তোমরা কেউ বলতে পারবে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতির মধ্যে পার্থক্য কি? এটার একটা এই যে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি, এই দুটাই একই রকম, কিন্তু পার্থক্য কিসের? সময়ের পার্থক্য। সবাই মিউট করে রাখো। নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, এর নাম পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, এই ফ্যানের গতি কখন পর্যাবৃত্ত হয় আর কখন ঘূর্ণন হয়? আবার বলছি, ফ্যানের গতি, ফ্যান তো ঘুরছে, প্রত্যেকের বাসায় তো ফ্যান ঘোরে, এই ফ্যানের গতি কখন পর্যায়বৃত্ত হয় আর কখন ঘূর্ণন গতি হয়? যখন আমরা সুইচ অন করি অথবা অফ করি, ওই মুহূর্তে ঘূর্ণন গতি, সুইচ অন করা এবং অফ করা অবস্থায়। আর মাঝের টাইমটি পর্যাবৃত্ত গতি, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। মনে করো ফ্যান যদি 1 সেকেন্ডে 3 বার করে ঘোরে, প্রতি সেকেন্ডে 3 বার করে ঘুরছে, তখন পর্যাবৃত্ত গতি। আর যদি এমন হয় যে প্রথম সেকেন্ডে 3 বার, দ্বিতীয় সেকেন্ডে 2 বার, শেষ সেকেন্ডে 1 বার, এরপর থেমে গেল, এর নাম ঘূর্ণন গতি। আর যদি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে পর্যাবৃত্ত গতি। সময়ের সাপেক্ষে হলে পর্যাবৃত্ত, আর সময়ের কথা উল্লেখ নেই তখন ঘূর্ণন। আমরা এই ঘূর্ণন গতিকে পর্যাবৃত্ত গতি বলবো যদি সমান দূরত্ব বজায় রেখে
নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সমান দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময় পর পর সমান দূরত্ব বজায় রেখে এরপর নির্দিষ্ট সময় পর পর গতিশীল হয়, তাকে পর্যাবৃত্ত গতি বলে। এভাবে লিখতে পারি, তাকে পর্যাবৃত্ত গতি বলে। আমরা এই ঘূর্ণন গতি মিশাই দিলাম, এই যে ভালো করে লক্ষ্য করো, ঘূর্ণন গতি মিশাই দিলাম। এই ঘূর্ণন গতির যে সংজ্ঞা, এই সংজ্ঞাকেই আমরা পর্যাবৃত্ত গতি বলছি। এই সংজ্ঞাকে আমরা পর্যাবৃত্ত গতি বলছি। শুধুমাত্র এই কথাগুলোর সাথে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করে, তাহলে পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। যদি নির্দিষ্ট সময় পর পর কোনো বিন্দুকে অতিক্রম করে, এর নাম পর্যাবৃত্ত গতি। যখন কোনো বস্তুর সকল কণা কোনো একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পর পর গতিশীল হয়, বিন্দুকে অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। আরেকটি সংজ্ঞা লিখছি, আরেকটি সংজ্ঞা লিখলেই আমরা গতি, বিভিন্ন ধরনের গতি ব্যাখ্যা করতে পারবো। দোলন গতি নাম শুনছো? স্যার দোল খায়? হ্যাঁ, দোল খায়, তার নাম দোলন গতি। স্পন্দন গতি, টু এন্ড ফ্রো মোশন। স্যার লাইনকে মাইক্রোফোনটা বন্ধ করতে বলেন। যাওয়া আসা আমি তো বন্ধ করে দিচ্ছি, তাও কেন খুলছে তারা? আমি বারে বারে বন্ধ করছি। দোলন গতি বা স্পন্দন গতি কি? যখন কোনো বস্তু যাওয়া আসা করে, যখন কোনো বস্তু যাওয়া আসা মানে কি? অগ্র পশ্চাৎ। যখন কোনো বস্তু একটি অবস্থানের বা একটি বিন্দুর অগ্র পশ্চাৎ, অগ্র মানে সামনে, পশ্চাৎ মানে পিছনে, চলে, এই এতটুকু লিখো। যখন কোনো বস্তু একটি অবস্থানের অগ্র পশ্চাৎ চলে, তাকে দোলন গতি বা স্পন্দন গতি বলে। এই এতটুকু কথা লিখো। এই অগ্র পশ্চাৎ মানে কি? যাওয়া আসা, টু এন্ড ফ্রো মোশন, যাওয়া আসা, যাওয়া আসা, যাবে আসবে। অর্থাৎ তার গতিপথের অর্ধেক একদিকে যাবে আর বাকি অর্ধেক তার বিপরীত দিকে যাবে। এই দিকে যদি আমরা যাওয়া ধরি তাহলে এইদিকে ফিরে আসা, এইদিকে যদি অগ্র বলি এইদিকে পশ্চাৎ, অগ্র যদি সামনের দিকে ধরে নেই তাহলে পশ্চাৎ হচ্ছে পিছনের দিকে। আর এই যে তাহলে একটি অবস্থান নিয়ে কথা বললাম, এই অবস্থান হচ্ছে এটা, এই যে একটি অবস্থান, এটি হচ্ছে দোলন গতি বা পর্যাবৃত্ত গতি। যাবে আসবে, তাহলে কি আসবে। তাহলে কি পর্যাবৃত্ত গতির কোনো নির্দিষ্ট স্থান নেই, তাহলে দোলন গতির একটি নির্দিষ্ট অবস্থান আছে, এটা পার্থক্য। দোলন গতির একটি অবস্থান আমরা ধরে নিব, কোনো একটা বিন্দুকে মানে অবস্থান, অগ্র পশ্চাৎ চলে, যাওয়া এবং আসা করে, যাচ্ছে আসছে, একটা বিন্দুকে দুই দিক থেকে অতিক্রম করছে। আমার সময় একবার। তাহলে পর্যাবৃত্ত গতি আর দোলন গতির পার্থক্য কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা বিন্দুকে, শুধু একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। যেমন দেখো, পর্যাবৃত্ত গতি, একটা বস্তু ঘুরছে, ধরে নিলাম একটা বিন্দু, এই বিন্দুকে একই পথ বরাবর বারে বারে অতিক্রম করবে। মনে করো একটা ঘড়ির কাঁটা কোন একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই পথ থেকে অতিক্রম করবে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যে একটা বিন্দু, এই একটা বিন্দুকে অতিক্রম করছে। আর এখানে এই যে একটা বিন্দু যদি ধরে নেই, তো যাওয়ার সময় একবার,
আসার সময় একবার, কোন একটা বিন্দুকে দুইবার অতিক্রম করছে। আর এখানে একবার ঘুরতে একবার অতিক্রম করছে, একবার ঘুরবে একবার একটা বিন্দুকে অতিক্রম করছে। এর নাম পর্যাবৃত্ত গতি। একটি বিন্দু একই দিক থেকে একই দিক থেকে একই দিক থেকে একই দিক থেকে, আর এখানে কি দুই দিক থেকে যাবে আবার আসবে, যাবে আবার আসবে, যাওয়ার সময় একবার আসার সময় একবার, একটা বিন্দুকে দুইবার অতিক্রম করছে। তো আজকে এ পর্যন্তই, আমরা শেষ সময় চলে আসছি।